প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 2026 সালের এইচএসসি এবং আলিম পরীক্ষাতে সাজেশন ভিত্তিক ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের কোন টপিকস পড়বো, কোন টপিকস পড়বো না, কোন টপিকসের কতটা গুরুত্ব দিব, এর উপর ভিত্তি করেই একটা সাজেশন দিতে যাচ্ছি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা পরীক্ষার আগে কেন সাজেশন ভিত্তিক ক্লাস করব বা সাজেশন নেব? দেখো, গোছালো প্রস্তুতির জন্য সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি নিজেও করতে পারো অথবা কোনো স্যারের থেকে নিয়েও করতে পারো। তবে সাজেশন ছাড়া যারা পড়াশোনা করে তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ সাজেশন তোমার কাছে থাকা মানে হলো তোমার প্রস্তুতিটা অনেকটা গোছালো। এই জন্য আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দদের সাজেশনের উপর বেশি গুরুত্ব দিতে হবে। অভিভাবক হিসেবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার ছেলে বা মেয়ে কিভাবে পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষাটা গোছালো হচ্ছে কিনা, সে সাজেশন নিয়ে পড়তেছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। ছাত্রছাত্রী হিসেবে আমাদের অবশ্যই সাজেশনের হেল্প নিতে হবে, কারণ অন্ধভাবে যখনই তুমি এলোমেলোভাবে প্রস্তুতি নিতে যাইবা, তখনই কিন্তু তোমার পড়াটা গোছানো হবে না। আর পড়াশোনা যখনই তুমি একটা নির্দিষ্ট দিক নির্দেশনা না পাইবে, তখনই কিন্তু তুমি কি এলোমেলোভাবে পড়ার চেষ্টা করবে, তোমার পড়ার কি মন বসবে না। কোনটা পড়তে, কোনটা পড়বো, কোনটা পড়বো না, এইটা তোমার মাথার ভিতরে ঘুরপাক খাওয়ার কারণে পড়ার টেবিলে গিয়ে পড়ায় তোমার কি মন বসবে না। কিন্তু তোমার যখন একটা নির্দিষ্ট একটা সিলেবাস থাকবে, এটা পিডিএফ হোক বা ক্লাস ভিত্তিক হোক, যেটাই হোক না কেন, তখন তোমার কিন্তু প্রস্তুতিটা কি হবে, গোছালো হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এত ভালো করে আমি প্রস্তুতি কেন নেব, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। মনে রাখবা, এইচএসসি এবং আলিম পরীক্ষার যে রেজাল্টটা, এই রেজাল্টটার উপর নির্ভর করেই তোমার ভবিষ্যৎ যে অনার্স বা মাস্টার্স পরীক্ষার মানে চান্স পাওয়া, এটা কিন্তু অনেকটাই নির্ভর করবে। তুমি ভালো কলেজে যদি রেজাল্ট ভালো না হয়, তুমি কিন্তু সিট পাবে না, ভালো সাবজেক্টে কি সিট পাবে না। বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যখন স্বপ্ন দেখলাম যে আমি ইংলিশ নিয়েই পড়বো, ইংলিশে চান্সও পাইলাম। চান্স পাওয়ার পরে দেখা গেল আমাকে ভাইবা থেকে বারবার কি রিফিউজ করা হচ্ছে, কারণ আমি ছিলাম কি মাদ্রাসার ছাত্র। আর একটা কারণ ছিল যে আমার ইংরেজির রেজাল্টটা কেমন। তো আমার ইংরেজির রেজাল্টটা যখন দেখলো, তখন কিন্তু আমাকে অ্যাকসেপ্টেড করলো। তার মানে হলো তোমার ইংরেজির রেজাল্টটা কি খুবই গুরুত্বপূর্ণ। এভারেজ সব রেজাল্টই গুরুত্বপূর্ণ। রেজাল্ট যদি তোমার 4 পয়েন্টের দুইটা মিলে, এসএসসি এবং এইচএসসি মিলে যদি 7-8 পয়েন্টের কম হয়ে যায়, তাহলে কিন্তু ভালো কোনো কলেজে বা ইউনিভার্সিটি তুমি কিন্তু চান্স পাবে না। এটা তোমার মাথায় রাখতে হবে। আর এই চান্স পাওয়ার ক্ষেত্রে ইংরেজি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি বিষয়ে যদি তোমার খারাপ মার্কস থাকে, তাহলে কিন্তু তুমি র্যাঙ্কিংয়ে আসার পরেও তোমাকে কি ভালো সাবজেক্ট তুমি চাইলেও তুমি নিতে পারবা না। এটা কিন্তু তোমার মাথায় কি সবসময় রাখতে হবে। আর ইংরেজি যদি ভালো করে শিখতে পারো, তাহলে কিন্তু এই পড়াশোনার আমাদের একটা উদ্দেশ্য থাকে ভালো একটা জব পাওয়া বা ভালো কোনো পজিশনে চলে যাওয়া। মনে রাখতে হবে, জবের ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইংরেজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ইংলিশটা আমাদের কি গুরুত্ব দিয়েই পড়তে হবে। এখন যারা পরীক্ষার্থী, তাদের মাথায় তো বিভিন্ন জিনিস ঘোরাফেরা করতেছে, টেনশনে তাদের কি অবস্থা, খারাপ অবস্থা। যেহেতু আমি পরীক্ষার্থী ছিলাম, আমিও জানি। তোমাদের মনে রাখতে হবে, এই সময়ে মাথা ঠান্ডা রেখে গোছালোভাবে যদি তুমি প্রস্তুতি নিতে পারো, তাহলেই তোমাকে ভালো রেজাল্ট থেকে কেউ কি ঠেকাতে পারবে না। তবে এক্ষেত্রে তোমার মনে রাখতে হবে, তোমাকে পড়ামুখী হতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা পরীক্ষার আগে কখনোই নতুন কোনো বিষয়ে নতুন করে পড়তে যাবে না। তুমি আগে যেগুলো পড়ছো, ওগুলো কি রিভিশন করার চেষ্টা করবা, সাজেশনের হেল্প নিবা, যে আমি যে বিষয়গুলো পড়ছি সেই বিষয়গুলোর ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটার গুরুত্ব কতটুকু। এই হেল্প নেওয়ার জন্য তুমি কি করতে পারো, সাজেশনের হেল্প নিতে পারো। তবে সাজেশন দেখেই যে তুমি নতুন যেটা পড়নি, আবার একটা টপিকস তুমি নতুন করে পড়া শুরু করছো, এটা কি কখনোই করবা না, এটা মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা আর কথা না বাড়িয়ে মূল যে কাজ আমাদের, আমরা সেই সাজেশন ভিত্তিক ক্লাসের স্লাইডগুলোতে যাচ্ছি। দেখো, এখানে
আমাদের ইংরেজি যে বইটা আছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেজ আছে। প্যাসেজগুলোর এমনকি এত পরিমাণ প্যাসেজ আছে, না হলে 100-150 প্যাসেজ আছে আমাদের বইয়েতে, কিন্তু সবগুলি কি আমি পড়বো? সবগুলো অবশ্যই পড়বো না। যে সবগুলো পড়ার চেষ্টা করবে তার কিন্তু রেজাল্ট কি হবে? খারাপ হবে। সুতরাং আমাদেরকে গোছালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং এমনভাবে প্রস্তুতি নিতে হবে, কম পড়বো, কম বিষয় পড়বো, কিন্তু সেই বিষয়টাকে বিস্তারিতভাবে পড়ার আমরা কি চেষ্টা করব। তাহলে দেখো আমাদের এইচএসসি বা আলিম পরীক্ষায় যে প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ তার একটা তালিকা এখানে দেওয়া আছে। এখানে দেখো মোট 1 থেকে 14টা কি তালিকা দেওয়া আছে। এই তালিকার অনুসারে যদি তুমি ভালো করে প্রস্তুতি নাও, এই প্যাসেজগুলো যদি তুমি ভালো করে পড়ে যাও, তাহলেই তোমার কি রেজাল্ট ভালো হবে। এখন দেখো আমি সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো সেগুলো এখানে ইউনিট এবং লেসন সবাই দেখো ইউনিট দিয়ে রাখছি। তারপরে কি এই যে প্রবাবিলিটি মানে আসার সম্ভাবনা কত এটাও দিয়েছি, কতবার আসছে এটাও দিয়েছি, আরো আসছে, কিন্তু এখানে 3টা উল্লেখ করে তোমাকে গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি। এখানে তোমার পরীক্ষার্থীদের নোটস বা গুরুত্ব কেন এটা সেটা এখানে কি উল্লেখ করা আছে। তাহলে দেখো আমাদের প্রথমে যে প্যাসেজটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো কি এডুকেশন অ্যান্ড টেকনোলজি। তবে এইটার গুরুত্ব কিন্তু ভেরি হাই। এটার ইউনিট 1 এবং লেসন কত 2, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 90% আসার সম্ভাবনা আছে। তার মানে বিগত পরীক্ষাগুলোতে অনেকবার এখান থেকে কি কোশ্চেন হয়েছে। এখানে দেখো নোটসে লেখা আছে কি এর টপ প্রায়োরিটি কনসিস্টেন্ট পেয়ার 25 সাজেশনস। এটা কিন্তু 2025 সালেও সবচাইতে বেশি কি ছিল, এটা কমন সাজেশনে এটা নিয়ে আসা হয়েছিল। তারপরে আমাদের যেটা আছে দেখো সেটা হলো কি সিভিক এনগেজমেন্ট। এটার গুরুত্ব কিরকম, এটাও কিন্তু 90%। তার মানে এই দুইটার গুরুত্ব প্রায় কি সেম। সুতরাং দুইটা প্যাসেজ আমরা কি করব, ভালো করে পড়বো। আর এইটা বেশি যদি ভালো করতে যাও এই প্যাসেজে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা কি হাইলি রিকমেন্ডেড ফর প্র্যাকটিস। এই প্যাসেজগুলো কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ এবং ইয়া কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন কথা হলো এগুলো তুমি কোথায় প্র্যাকটিস করবা। এক্ষেত্রে আমি একটা ট্রিক্স বা বুদ্ধি বলে দিই, সেটা হলো এই প্যাসেজগুলা তুমি টেস্ট পেপারে যাবা। টেস্ট পেপারে গিয়ে টেস্ট পেপারে আছে, টেস্ট পেপার তো আমি জানি প্রায় সবাই কিনে ফেলছো। এই টেস্ট পেপারে গিয়া এই তুমি খুঁজে দেখবা বিভিন্ন বোর্ডে এই এডুকেশন অ্যান্ড টেকনোলজি, তারপরে সিভিক এনগেজমেন্ট, এই প্যাসেজগুলো কতবার আসছে। ভালো ভালো বোর্ডের দেখবা 10 থেকে 12, না হলে 5 থেকে 7টা যে টেস্ট পেপারের যে কোশ্চিন আছে এগুলো কি সলভ করবা এবং নিজে নিজে সলভ করবা। আগে অ্যান্সার শিটের হেল্প নিবা না। দেখবা পরবর্তী 5টা যখন তুমি সলভ করবে দেখবা যে পরবর্তী 5টা তোমার জন্য কি আরো ইজি হয়ে গেছে। এভাবে যদি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তোমাদের রেজাল্ট কি অনেক ভালো হয়ে যাবে। তারপরে যে প্যাসেজটা আছে সেটা হলো কি ফোক মিউজিক। ফোক মিউজিক এটা ইউনিট 2 লেসন কি লেসন 2। এটাও কিন্তু এই দেখো ভেরি হাই আসার সম্ভাবনা, এটা 90%। আর এটা 2023 সালে আসছে, আরো আসছে, কিন্তু সবগুলো এখানে ইনক্লুড করা কি সম্ভব হয়নি। এটা কিন্তু বিভিন্ন সাজেশনে আমরা বারবার কি উল্লেখ করে থাকি। দেখো এইটা এই প্রথমে যে প্যাসেজগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 4 নম্বরে দেওয়া হয়েছে দ্য লেজেন্ড অফ গাজী। এটা কি, এটা আসার সম্ভাবনা কি 80 থেকে 90%। কারণ এটা এই পার্সেন্ট আসার কারণ কি 22 সালে এবং 24 সালে বিভিন্ন পরীক্ষাতে আসছে। আর 2026 সালে এটা সাজেশনে কিন্তু কি খুব গুরুত্ব দিয়ে বিভিন্ন স্যারেরা এটা কি সাজেশনে দিয়ে রাখছে। তারপরে দেখো আর যেটা আছে সেটা হলো কি আর্ট। আর্ট সম্পর্কে যে প্যাসেজটা আছে এটা ইউনিট 3 এবং লেসন কত 3। এটা দেখো 80%। এই সামনে যেগুলো বলা হলো সেগুলোর চাইতে কিন্তু এটার একটু গুরুত্ব কম, কারণ এটা 2023 সালের কয়েকটা পরীক্ষাতে আসছে, এটা মনে রাখতে হবে। তারপরে 6 নম্বরে যেটা আছে হলো কয়েল মাইনার্স। এটার লেসন ইয়া সব দেখো দেওয়া আছে, এটা কিন্তু 70%। প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ কোন কোন প্যাসেজ তার একটা লিস্ট করে ফেলবা। এই সাজেশন থেকেও আবার সাজেশন করবা তোমরা। এই লিস্ট করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো আগে বের করবা। বের করে এই যে টেস্ট পেপার নিবা। টেস্ট পেপারে দেখবা যে বিভিন্ন বোর্ড, যেমন কি এই যে ঢাকা, তারপর রাজশাহী, তারপরে কুমিল্লা, তারপরে সিলেট, এই বোর্ডগুলোতে ধরো 10টা কোশ্চেন তুমি খুঁজে বের করবা। এই ধরো এডুকেশন অ্যান্ড টেকনোলজিরই 10টা প্যাসেজ তুমি খুঁজে বের করবা 10টা টেস্ট পেপারে।
টেস্ট পরীক্ষার কোশ্চিন বের করবা। কোশ্চিন বের করে তুমি প্রথমে 5টা সমাধান করবা অ্যান্সার শিটের হেল্প নিয়ে, এবং পরের 5টা সলভ করবা কোনো প্রকার টেস্ট পেপারের যে অ্যান্সার শিট আছে এটার সাহায্য ছাড়া। তাহলে দেখবা এই এডুকেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে তোমার আর কোনো কি সমস্যা থাকবে না। এভাবেই সিভিক এনগেজমেন্টেরও তুমি 10টা প্যাসেজ বের করবা বা 5টা 7টা প্যাসেজ বের করবা, বের করে এই 4টা বা 5টা অ্যান্সার শিট দেখে প্রস্তুতি নিবা, তারপরে এগুলো অ্যান্সার শিট ছাড়া প্রস্তুতি নেবা। এইভাবে প্রত্যেকটা প্যাসেজ যদি তুমি প্রস্তুতি নিতে পারো তোমার প্রস্তুতিতে কোনো কি ঘাটতি থাকবে না। তারপরে দেখো 7 নম্বরে যেটা দেওয়া আছে, এটা কি হোয়াট ইজ ড্রিম। এই প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু বারবার আসে। এটা আমাদের নতুন বইয়ের ইউনিট 6 লেসন 1-এ আছে। এটার আসার সম্ভাবনা কিন্তু 90%। কেননা দেখো এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসছে। আর এখানে দেখো মন্তব্যের ঘরে যে এই কনসিস্টেন্ট অ্যান্ড ভেরি পপুলার টপিক, তার মানে এটা খুবই সামঞ্জস্যপূর্ণ এবং এই টপিক দিয়ে কি কোশ্চিন খুবই কি হয়ে থাকে। তাহলে এইটা আমাদের আরো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এগুলো পার্সেন্ট অনুসারে তুমি প্যাসেজগুলো আবার খাতায় সাজাই নিবা, সাজাই নিয়ে নিজের মতো আরেকটা সাজেশন করবা যারা ভালো রেজাল্ট করতে চাও। আর ইংলিশে ভালো রেজাল্ট মানে কিন্তু তোমার অনেক কিছু মানে তুমি কি সামনের দিকে চলে যাবা। তারপরে স্কেলিং অ্যান্ড কি মাউন্টেন পিক, এই প্যাসেজটাও কিন্তু ভেরি হাই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা। এটা 2022 সালে এবং 23 সালে আসছে। এটা কিন্তু 2026 সালে বিভিন্ন স্যার কিন্তু মাল্টিপল মানে বারবার সাজেশন এটা দিয়ে রাখছে। তার মানে এটাও কি ভালো করে পড়তে হবে। প্যাসেজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে যদি এই শিরোনাম দেখে খুঁজে না পাও তখন কিন্তু ইউনিট 7 লেসন 2 এই কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে তোমাদের। তারপর দেখো 9 নম্বরে যেটা বলা হচ্ছে দ্য আনবিটেন গার্লস, এটা টপিকের নাম। এখানে এটা ইউনিট 8 লেসন কত 3। এটাও কিন্তু আসার সম্ভাবনা কি ভেরি হাই। তার কারণ কি ভেরি হাই হওয়ার 22 সালে আসে, 23 সালে আসে, 24 সালে আসছে বিভিন্ন বোর্ডের পরীক্ষায়। আর একটা জিনিস মনে রাখতে হবে, এবার কিন্তু প্রত্যেক বোর্ডের পরীক্ষার কোশ্চিন কিন্তু একটাই, মানে সারা বাংলাদেশ কোশ্চিন একই ধরনের হবে। সুতরাং এই সাজেশন করার ক্ষেত্রে আমাদের আরো কি সহজ হয়ে যাবে। এখন ফ্যামিলি রিলেশনশিপ 10 নম্বরে যেটাকে বলা হয়েছে, এটা ইউনিট 8 লেসন 1। এটাও আসার সম্ভাবনা কি 90%, কারণ এটা 2023 সালে আসছে। এই যে প্রিভিয়াস কোশ্চিনে যেহেতু বেশি আসছে, সুতরাং 2026 সালের বিভিন্ন স্যারের এবং ওয়েবসাইটের ক্লাসে এই সাজেশনে কি এটা রাখা হয়েছে। তারপর দেখো ফ্রম স্ট্রিট অ্যাডোলেসেন্স, এটা ইউনিট 9 লেসন 1-এ, এটা আসার সম্ভাবনা 90%। এক কথায় 90% যতগুলো আছে সবগুলো তুমি কি করবা এক জায়গায় করে নিবা। এগুলা এর ক্ষেত্রে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হলো কি 14। তাহলে এই কয়টা প্যাসেজে তুমি শুধুমাত্র কি প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমার যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হলো তুমি এই যে আমাদের প্যাসেজ থেকে আসে কি এমসিকিউ আসে, তাই না? এখন এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 85% আমাদের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে সিনোনিম এবং অ্যান্টোনিম দিয়ে। এক্ষেত্রে প্যাসেজগুলো পড়ার সময় প্যাসেজগুলোর যে শব্দগুলো গুরুত্বপূর্ণ বা ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা পড়ে যাব। আর যে বিভিন্ন ইনফরমেশন নিয়েও কি কোশ্চিন করা হয়ে থাকে এমসিকিউ এ 10টা কোশ্চিন থাকবে। আর যেইটা এই প্যাসেজগুলো থেকে প্রশ্ন করা হয় সেটা হলো ডাব্লিউএস কোশ্চিন। আমরা ডাব্লিউএস কোশ্চিনে আমি যেহেতু বোর্ডের খাতা কাটি, আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি, এই ডাব্লিউএস কোশ্চিনেই তোমরা সবচেয়ে কম নম্বর পাও। কম নম্বর পাওয়ার কারণটা কি, এই ডাব্লিউএস কোশ্চিনের ক্ষেত্রে অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা কি করো, টেন্স এইটাকে তোমরা কোনো গুরুত্ব দাও না। এখন যে কোশ্চিনটা করা হয়েছে এই কোশ্চিনটা কোন টেন্সে এইটা আমাদের জানা কি খুবই গুরুত্বপূর্ণ। যে টেন্সে প্রশ্ন করা হয়েছে তোমাকে কি করতে হবে, সেই টেন্সের কি অ্যান্সার করতে হবে। কিন্তু আমরা কি করি, যারা কোশ্চিন করে তারা একটা কৌশল এখানে অবলম্বন করে, সেটা হলো আমার প্যাসেজে এই সেম বাক্যটা যে টেন্সে আছে কোশ্চিন করার সময় সেই টেন্সটাকে চেঞ্জ করে দেয়। এখন আমরা যেহেতু অনেকেই কি করি, এই প্যাসেজের শব্দ কপি করে বা বাক্য কপি করে অ্যান্সার লিখে অভ্যস্ত, আমরা কি করি ওই প্যাসেজ থেকে এই টেন্স করে দেওয়া টেন্সই ওই প্যাসেজের টেন্স অনুসারে লিখি। কোশ্চিনের যে টেন্স আছে এটা বাদ দিয়ে আমরা প্যাসেজের টেন্স অনুসারে লিখি, অথবা
প্যাসেজের টেন্স দেওয়া আছে সেই টেন্স বাদ দিয়ে কোশ্চেনের টেন্স অনুসারে লিখি। আসল কথা হলো, মূল কথা হলো, এই ডাব্লিউএস কোশ্চেনে তোমাকে যে টেন্সে প্রশ্ন অ্যান্সার করতে বলা হয়েছে তোমাকে কি করতে হবে, সেই টেন্সেরই কি অ্যান্সার করতে হবে। তবে অ্যান্সার করার ক্ষেত্রে তথ্য তোমাকে প্যাসেজ থেকে নিতে হবে। তথ্য প্যাসেজ থেকে নেওয়া কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের সমস্যাই হলো এই টেন্স। তোমাদের টেন্স ঠিক হয় না। মনে রাখবা, আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন কিন্তু দুইটা বিষয় বিবেচনা করে আমরা কিন্তু কি নম্বর দিয়ে থাকি। ধরো ডাব্লিউএস এর যে প্রত্যেকটা প্রশ্ন আমাদের কত মার্ক, 2 মার্ক আছে। এই মার্কটা আমরা এভাবে ভাগ করি। ধরো তোমার টেন্স, এই টেন্সের জন্য আমরা নম্বর দিয়ে থাকি 1। তুমি যদি ওই প্যাসেজের এই ডাব্লিউএস কোশ্চেনের যে টেন্স আছে, এই টেন্সটা যদি যে কোশ্চেনে প্রশ্ন, যে টেন্সে প্রশ্ন করা, সেই প্রশ্নের টেন্সে যদি অ্যান্সার করো তাহলে তুমি 1 নম্বর আমরা তোমার জন্য বিবেচনা করি। আর যে 2 নম্বর, আরেকটা নম্বর যেটা আছে, এই যে আরেকটা নম্বর, এই নম্বরটা আমরা দিয়ে থাকি হলো লজিকের উপরে। মানে ডাব্লিউএস কোশ্চেন যে ইনফরমেশনটা চাওয়া হয়েছে ডাব্লিউএস কোশ্চেন এই প্যাসেজ থেকে, সেই ইনফরমেশন তুমি প্যাসেজ থেকে তোমার মতো করে লিখছো কিনা এর উপর ভিত্তি করে কি আমরা এই আরেকটা নম্বর দিয়ে থাকি। মোট কত নম্বর? 2 নম্বর। আমাদের কোশ্চেনের প্রথমেই করি কি আমরা এই টেন্সটা ভুল করে ফেলি, আর টেন্সটা ভুল করার কারণে পরবর্তী লজিকটারও কি আর কোনো মূল্য থাকে না। এই জন্য আমরা কি এই 10 নম্বরের ভেতরে দেখা যায় পরীক্ষার্থীরা 6, 7, 2, 3 এই ধরনের নম্বরই বেশি পায়। গত পরীক্ষাতে প্রায় 650টার উপরে আমি খাতা কাটছি। আমি বিশ্লেষণ করে দেখছি এই ডাব্লিউএস কোশ্চেনে এভারেজ ছাত্রছাত্রী 3-4 করে পাইছে 10-এর ভিতরে। তার মানে কি তোমাদের এই সমস্যাগুলো হইলো তোমাদের টেন্স এবং লজিক তোমাদের কি ঠিক নাই। এই দুইটা অবশ্যই কি করতে হবে, আমাদের ঠিক করতে হবে। আর এই প্যাসেজ কিন্তু আরো বিভিন্ন ক্ষেত্রে আইসা থাকে, ফ্লোচার্ট, এইটা ওইটা, তারপর ইনফরমেশন ট্রান্সফার, এগুলো আমরা একের পর এক ক্লাস আপলোড করব। তোমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে এই ফার্স্ট পেপারের যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে প্যাসেজ আছে, সেই প্যাসেজগুলো সাধারণত এখানেই থেকে আসবে। বিশেষত ফার্স্ট যে প্যাসেজ আছে ওইটা এবং সেকেন্ড প্যাসেজ সাধারণত এর ভেতর থেকে আশা করা যায় যে আসবে। তোমরা যে কোনো জিনিস পড়ার সময় নিজেকে বুঝাবা যে এটা আসবেই। যদি তুমি মনে করো যে এটা এই স্যারের এই সাজেশন আসতেও পারে, নাও পারে, তাহলে কিন্তু পড়ার তোমার কি মনোযোগ থাকবে না। সুতরাং তুমি কনফিডেন্স নিয়ে পড়বা। আর এগুলো কিন্তু বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে সাজেশনগুলো করা, সাধারণত এগুলোই থেকে কি কোশ্চেন হয়ে থাকে। এখন আমরা তাহলে ফার্স্ট পেপারের যে আরো বিভিন্ন ইয়েগুলো আছে, টপিকসগুলো আছে, ওগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে দেখো প্যারাগ্রাফ নিয়ে আমাদের এবার একটু বিশ্লেষণ। দেখো প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ আছে। আমি এখন কোনটা পড়বো আর কোনটা পড়বো না, এক্ষেত্রে আমাকে সাজেশন সাজাইতে গিয়া আমি যে বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি, কতবার এটা পরীক্ষাতে আসছে, সামনে আসার সম্ভাবনা কত, এগুলো সব কিন্তু প্রবাবিলিটি সহ কিন্তু আমি এখানে সাজাই দিছি। দেখো প্রথমে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে, এই প্যারাগ্রাফ সবগুলোই যে তোমাকে মুখস্থ করতে হবে তা কিন্তু না। তুমি এর ভিতর থেকে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো খুঁজে বের করে মুখস্থ করবা। মুখস্থ তো তোমাদের করাই আছে, নতুন করে আর মুখস্থ করার কিছু নাই। এগুলো কি করবা, আবার প্রস্তুতি নিবা। প্যারাগ্রাফ অ্যান্সারের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্যারাগ্রাফ কিন্তু তোমাদের এই যে প্যারাগ্রাফ যেটা আছে, প্যারাগ্রাফ কিন্তু তোমাদের চাওয়া হয় কি কোশ্চিন অ্যান্সার করে। প্যারাগ্রাফে চাওয়া হয় কি এই যে 5টা কোশ্চিন থাকে, এই যে কোশ্চিন অ্যান্সার করে। এখন আমাদের কিছু ছাত্রছাত্রী করে কি, দেখো 5টা কোশ্চিন থাকে, কোশ্চিন অ্যান্সার করে প্যারাগ্রাফ লিখতে হয়। এখন আমাদের কিছু ছাত্রছাত্রী খুবই অসচেতন ছাত্রছাত্রী, এবং যে শিক্ষকগুলোর কাছে পড়ছে তাদেরকে আমাকে অসচেতন বলতে হচ্ছে। এরা করে কি, বোর্ড পরীক্ষায় আমি সরাসরি যেটা দেখছি সেটা হলো এই প্রশ্নগুলোর অ্যান্সার লেখে। 5টা প্রশ্ন 5টা অ্যান্সার লেখে। প্যারাগ্রাফের যে একটা প্যারা হবে এটা এদের মাথার ভিতরে নাই। প্যারাগ্রাফের এই 5টা উত্তর করে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই ধরো এইটা তোমার খাতার পেজ, এই খাতার একটা পেজের ভেতরে কোনো প্রকার কি প্যারা থাকা যাবে না। তবে এই 5টা প্রশ্ন অ্যান্সার করেই তোমাকে এক প্যারার ভিতরে এটা লিখতে হবে। কিন্তু আমাদের কিছু অসচেতন শিক্ষক এবং ছাত্র বেশি পণ্ডিতি দেখাই দিয়ে করে কি, এই প্যারাগ্রাফের যে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের প্যারা অনুসারে অ্যান্সার করে দিয়ে আসে। তোমার কিন্তু নম্বর হবে না। কারণ হলো প্যারাগ্রাফের নিয়মই হলো তোমার এক প্যারার ভিতর লিখতে হবে।
তুমি যত কোশ্চিন অ্যান্সার করেই করো না কেন, সেই কোশ্চিনগুলো ভিন্ন ভিন্ন করে অ্যান্সার করে লেখা যাবে না, মানে প্যারা করে লেখা যাবে না। এক কথায় 5টা প্রশ্নের অ্যান্সার একটা প্যারাতেই তোমাকে কি করতে হবে, লিখতে হবে। আর আমরা আরেকটা কাজ করি, সেটা হলো 5টা কোশ্চিন দেওয়া আছে, এই 5টা কোশ্চিনের গুরুত্ব না দিয়ে আমরা বাসা থেকে যেটা মুখস্থ করে গেছি, আমাদের তো মুখস্থ আমরা খুব পারদর্শী, এই মুখস্থ যেটা করে গেছি ওইটাই লিখে দিয়ে চলে আসি। দেখো মুখস্থ তুমি করছো, এই যেটা মুখস্থ করছো এটাও কিন্তু প্রশ্ন অনুসারেই লেখা। হয়তো তুমি যেটা মুখস্থ করছো সেটার প্রশ্নকর্তা 1 নম্বরে দিছে, তুমি হয়তো এটা তোমার মুখস্থকৃত যেটা সেটা হয়তো 3 নম্বরে এটা আছে, 3 নম্বর লাইনে গিয়ে এটা আছে। এখন তোমাকে কি করতে হবে, এই 3 নম্বরে যে মুখস্থের ক্ষেত্রে 3 নম্বর লাইনেরটা প্রথম নম্বরে নিয়ে আসতে হবে। মানে এক কথায় প্রশ্নর অ্যান্সার করে করে তোমাকে কি প্যারাগ্রাফ লিখতে হবে। শুধু মুখস্থ দিয়ে কিন্তু প্যারাগ্রাফের নম্বর পাওয়ার সম্ভাবনা কম, কারণ আমরা তারা খাতা দেখি প্রথমে আগে এই অ্যান্সারিং কোশ্চিন বা প্যারাগ্রাফের যে প্রশ্নগুলো এগুলো আমরা একবার করে চোখ বুলিয়ে নিই, তারপরে কিন্তু আমরা এগুলো কি করি, খাতা দেখা শুরু করি। আর এক্ষেত্রে ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের এই যে যেহেতু তোমরা মুখস্থতে বেশি অভ্যস্ত, মুখস্থ করলেও এমন প্যারাগ্রাফ মুখস্থ করবা যে প্যারাগ্রাফের কি প্রশ্ন অ্যান্সার ভিত্তিক। যেমন তোমাকে ধরো এই যে ফুড এডাল্টারেশন সম্পর্কে প্রথম প্রশ্ন কি আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ফুড এডাল্টারেশন, অথবা হোয়াট ইজ ফুড এডাল্টারেশন, ফুড এডাল্টারেশন কি, এর প্রভাব কি, এগুলো নিয়ে প্রশ্ন, বেসিক 5টা প্রশ্ন নিয়ে অ্যান্সার করা হলো। এখন তুমি এমন একটা প্যারাগ্রাফ মুখস্থ করে গেছো যেটা প্রথমেই এই ফুড অ্যাডাল্টারেশনের ক্ষতিকারক দিক লেখা আছে, তাহলে ওইটা যদি তুমি এখন মুখস্থি লিখে দিয়ে আসো, স্যারের পক্ষে কিন্তু নম্বর দেওয়া সম্ভব হয় না। কারণ আমাদেরকে হাত পা বেঁধে দেওয়া হয় এই 5টা প্রশ্ন দেওয়ার মাধ্যমে। তোমাকে কিন্তু এই 5টা প্রশ্ন ধারাবাহিকতা বজায় রেখে কি করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তাছাড়া ভালো রেজাল্ট করার সম্ভাবনা নেই। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এক্ষেত্রে, এই যে প্যারাগ্রাফ লিখতেছো, প্যারাগ্রাফ লেখার সময় দেখবা এই বাক্যগুলো কিন্তু বিভিন্ন টেন্সে বলা হয়। যেই টেন্সে যেই প্রশ্নটা করা হয়েছে তোমাকে সেই টেন্সে কি অ্যান্সার করতে হবে। এখন তুমি মুখস্থ করে যেখান থেকে প্যারাগ্রাফ পড়ে গেছো সেখানে হয়তো আছে পাস্ট টেন্স, কিন্তু আজকে যে প্যারাগ্রাফটা তোমার পরীক্ষাতে চাওয়া হয়েছে সেটা কি প্রেজেন্ট টেন্স। এখন তুমি যদি এই পাস্ট টেন্সই লিখে দিয়ে আসো তখনই কিন্তু স্যার কি আর নম্বর দিতে পারে না। এক্ষেত্রে তোমার প্রশ্নগুলোর প্যাটার্ন তোমাকে খুব ভালোভাবে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। তারপরে দেখো যে প্যারাগ্রাফটা লেখা আছে এজ এনভায়রনমেন্ট পলিউশন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে পার্সেন্টগুলো দেওয়া আছে না, এই পার্সেন্টগুলো কিন্তু যেন তেন পার্সেন্টেন্স না, এটা এই যাবৎকালের সবগুলো কোশ্চিন বিশ্লেষণ করেই কিন্তু এই পার্সেন্টেজটা দেওয়া আছে। এখানে শুধু এই যে ফুড অ্যাডাল্টারেশন শুধু যে 22 সালে 17 সালে আর 19 সালে আসছে তাই কিন্তু না, বিভিন্ন সময় এটা আসছে, কিন্তু আমরা শুধু জানার জন্য এই কয়টা সাল এখানে কি দিয়ে রাখছি। তাহলে এগুলো কি করব আমরা, তোমরা আবার নিজের মতো করে সাজাই নেবা, নিজের মতো সাজাই করে নিয়ে যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ এগুলো তো মুখস্থ করাই আছে, সেগুলো আবার একটু মডিফাই করে মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো এগুলো পার্সেন্টেজ, মোবাইল ফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এগুলো সম্পর্কে একটা মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো ক্লাইমেট চেঞ্জ, তারপরে কি ড্রাগ অ্যাডিকশন, প্রাইস হাইক, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোক মিউজিক, অ্যাডোলেসেন্স। এখন অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে, স্যার এতগুলো তো মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না। আসলে প্যারাগ্রাফ তো মুখস্থ কিছু না, এটা হলো তোমার সৃজনশীলতা প্রকাশের জন্য। কিন্তু আমাদের ছাত্রছাত্রীর অভ্যাস হয়ে গেছে কি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, যেটার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা, আমাদের ছাত্রছাত্রীকে সেইটাতে গুরুত্ব দেয় না। ওরা শুধু কি মুখস্থতেই কি অভ্যস্ত হয়ে গেছে, আর এই কারণেই কি রেজাল্ট খারাপ হচ্ছে আমাদের। যেহেতু এখন তোমরা পরীক্ষার্থী, তোমাদের তো আর সময় নাই যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবা, সুতরাং যেগুলো মুখস্থ করছো সেগুলোকে একটু মডিফাই করো, মডিফাই করে শেখো। দেখো প্যারাগ্রাফ লেখার জন্য কি কি কৌশল, সেগুলো আমি মোটামুটি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। যেহেতু আমি প্রত্যেকবারই এইচএসসি পরীক্ষার্থীদের খাতা পর্যবেক্ষণ করে থাকি বা খাতা দেখে থাকি, আমি যে সমস্যাগুলো এই খাতাগুলোতে পাই তার আলোকেই কিন্তু তোমাদেরকে পরামর্শ দিয়ে দিলাম। তোমরা এই পরামর্শ বা টিপসগুলো যদি মানতে পারো তোমাদের অবশ্যই কি A+ অথবা কি গোল্ডেন A+ অবশ্যই হবে, মনে রাখতে হবে। এখন
বিভিন্ন স্যার, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ছাত্রছাত্রী কিন্তু এই সাজেশনগুলো দিয়ে থাকে। এই সাজেশনগুলোর থেকে আমার সাজেশনের একটা বেসিক পার্থক্য হলো, আমি এই যে প্রবাবিলিটি দিয়ে দিছি, তারপরে প্রায়োরিটি দিয়ে দিছি, তারপরে আরেকটা জিনিস, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু আমি যে তোমাদের খাতা মূল্যায়ন করি এখান থেকে বাস্তবিক অভিজ্ঞতা নিয়ে, এজন্যই আমার সাজেশনটা কি হবে, সবসময় আলাদা হবে। আশা করি তোমাদের পরীক্ষাতে কি হবে, ভালো করবা এগুলো এভাবে প্রস্তুতির মাধ্যমে। তারপরে দেখো, তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় গ্রাফ সার্ট নিয়ে কিন্তু আমাদের খুব চিন্তা, অথচ এর চাইতে সহজ কোনো বিষয় নাই। আবার আরেকটা কথা বলে রাখি, এই কিছু ফাঁকিবাজ শিক্ষক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট আছে যারা তোমাদেরকে মানে একটা পরামর্শ দিচ্ছে যে গ্রাফ চার্টের জন্য একটা মডেল পড়ো, একটা আইডিয়া বা ধারণা পড়ো, এই একটা পড়লে তুমি ওটা দেখে সব লিখতে পারবা। মনে রাখতে হবে এইটা একটা বোকামি ছাড়া কিচ্ছু না। ধরো প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাকে দেওয়া হচ্ছে কি, এই যে গুড সাইড ব্যাড সাইড মুখস্থ করে দাও, তাহলে তুমি কি ভালো রেজাল্ট করতে পারবে? কখনোই না। আমরা যারা খাতা দেখি, গ্রাফ চার্ট বলো, তারপরে প্যারাগ্রাফ বলো, যারাই গুড সাইড ব্যাড সাইড লেখো, এটা কিন্তু লেখার সাথে আমরা ধরতে পারি। তখনই কিন্তু প্রথম লাইনে ধরার সাথে কিন্তু তোমার থাকে আমাদের কি মন কি উঠে যায়, তখনই আমরা কি করি, নম্বর কম দিই। সুতরাং এই যে গুড সাইড এবং ব্যাড সাইড যেটা আছে, গুড এবং ব্যাড যে সাইড আছে, এইটা কখনোই কি লেখার চেষ্টা করবা না। তুমি তোমার সৃজনশীলতা প্রকাশ করবা, নিজে যা বুঝছা সেটাই তুমি ছোট ছোট ইংরেজিতে ছোট ছোট বাক্যে তুমি লিখবা, দেখবা যে আমরা কি তোমাকে ভালোভাবে মূল্যায়ন করবো এবং ভালো নম্বর দেব। এই কখনোই এই বিভিন্ন গুড সাইড ব্যাড সাইডের যে প্যারাগ্রাফ এবং গ্রাফ চার্ট আছে এগুলো লিখবা না। এগুলো তখনই লিখবা যখন দেখবে যে তোমার একদম কমন পড়েনি। এখন নাই মামার চাইতে তো কারো ভালো, তাই না? এইটার ক্ষেত্রে আমি এটার পরামর্শ দিয়ে থাকি, তবে এটা সবসময় কি স্কিপ করার চেষ্টা করবা ভালো রেজাল্ট যদি চাও। এগুলোতে আমরা কিন্তু খুব কম নম্বর দেই, মন খারাপ করার মতো নম্বর দিই তোমাদেরকে। সুতরাং এইগুলো সম্পর্কে কি সচেতন বা সতর্ক থাকবা। দেখো, এখন গ্রাফ চার্টের কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ। এখন গ্রাফ চার্ট তো শত শত আছে, এর ভিতরে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো এখানে কি সাজানো আছে। এগুলো গ্রাফ চার্টের অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, গ্রাফ চার্ট এটা কিন্তু গ্রাফ চার্ট কিন্তু মাঝে মাঝে চাওয়া হচ্ছে হলো পাই চার্ট, আবার একবার চাওয়া হলো গ্রাফ চার্ট। তবে গ্রাফ চার্টের প্রশ্ন কি বেশি আসে। গ্রাফ চার্টের আমরা অনেক ছাত্রছাত্রী কোশ্চেনে যখন খাতা কাটি তখন আমরা দেখি কি ওরা কি করে, এই বোকা ছাত্রছাত্রীরা দেখো কি করে, এই গ্রাফ চার্টের যে চিত্র দেওয়া থাকে এই চিত্রটা আবার খাতা দিলে চিত্র আঁকায়। এই চিত্র আঁকালে বা না আঁকালে তুমি 1 নম্বর পাবা না। তুমি এই গ্রাফ চার্টের যে তথ্যটা আছে এই তথ্যগুলো অনুসারে তোমার বিশ্লেষণ ওখানে চাওয়া হবে। যদি তুমি গ্রাফ চার্ট আঁকাও এর জন্য কিন্তু 1 নম্বর তুমি পাবা না। যে গ্রাফ চার্টে যে তথ্যগুলো দেওয়া আছে, ধরো তথ্য দেওয়া আছে কি, এই যে প্রফেশন বা এডুকেটেড পিপল, চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল, মানে শিক্ষিত মানুষ কোন কোন পেশা পছন্দ করে, কত সালে কতজন মানুষ কিরকম পেশা পছন্দ করে, এটা নিয়ে একটা চিত্র দেওয়া থাকবে। এই চিত্রটা কোন সালে কেমন হলো, কোন সালে কোন প্রফেশনের উপর মানুষ বেশি গুরুত্ব দিয়েছে, এবং হায়ার এডুকেটেড মানুষগুলো কোন কোন প্রফেশন করে, এই ধরনের কি গ্রাফ চার্ট দেওয়া থাকে। এখন তোমরা করো কি, ওইটা আঁকাও। এটা কিন্তু আঁকালে কিন্তু কোনো নম্বর দেওয়া হয় না। আর গ্রাফ চার্ট একটা পড়লে যে সবটাই লেখা যায় এটা কিন্তু একটা বোকামি। কারণ হলো প্রত্যেকটা বার গ্রাফ চার্টের কি তথ্য এক্সচেঞ্জ করে দেওয়া হয়। সুতরাং এই চেঞ্জ অনুসারে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। এখন তোমার মাথায় আসতে পারে, স্যার আমি তো ইংরেজি তেমন পারি না, আমি কিভাবে লিখবো? তুমি যে ইংলিশ পারো তুমি সেটা দিয়ে লিখবা। টেন্স এবং লজিকটা ঠিক রাখো, তোমার বাক্য ছোট হোক, তোমার শব্দগুলো ইজি হোক, কোনো সমস্যা নেই। আমরা কি বেশি নম্বর তোমাদেরকে দিব যখনই তোমরা নিজে ট্রাই করে লিখবা। আর যখনই এরকম বিভিন্ন মডেল অনুসরণ করে লিখবা তখন কিন্তু আমরা কি নম্বর দেই না সাধারণত। গ্রাফ চার্টে মানে একটা জিনিস দেখে দেখে সেইটার তথ্য তুমি নিজের মতো করে সাজাবা,
আর আরেকটা জিনিস মনে রাখবা, গ্রাফ চার্টের শেষে যে বিষয়ে সেটা থাক না কেন, তোমার দৃষ্টিভঙ্গিটা গ্রাফ চার্টের শেষে অবশ্যই কি দিয়ে দিবা। তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো না, কি করা উচিত, এই জিনিসগুলোকে গ্রাফ চার্টের শেষে তোমার মন্তব্য আকারে দিয়ে দিবা। তাহলে কিন্তু নম্বর আমরা কি বেশি দিয়ে থাকি। আচ্ছা, তারপর দেখো এই যে ইয়াগুলো আছে, গ্রাফ চার্টের যে টপিকস গুলো আছে, এগুলো তুমি কোশ্চিন থেকে নিবা এবং বাসায় কি প্র্যাকটিস করবা। আমাদের ছাত্রছাত্রীর কিন্তু একটা বদ অভ্যাস আছে, সেটা হলো শুধু পরে পরীক্ষার আগে। আবার ধরো তোমার পরীক্ষার এখনো বাকি আছে 15 থেকে 20 দিন, আমি যে সময় ক্লাসটা রেকর্ড করতেছি, এই 15-20 দিন কেউ কোনো সময় কি খাতা হাতে নেবে না, শুধুমাত্র পড়তেছে পড়তেছে আর পড়তেছে, তোমার রেজাল্ট ভালো হবে না। আচ্ছা, আমরা পরীক্ষাতে তোমার এই মুখস্থ দেখি না খাতা দেখি? আমরা দেখি কিন্তু তোমার কি খাতাটা। এখন খাতায় যদি তোমার লেখা খারাপ হয় বা লেখা কাটাকাটি হয়, তোমার কি মুখস্থ বেশি করলেও তার এই জন্য কি তুমি নম্বর পাবা না? তার মানে খাতাটাকে ক্লিয়ার করতে হবে। এই জন্য আমি পরীক্ষার আগে কি করতাম, যেটাই আমার এগুলো ধরো ধরো এই ফিমেল, এইটা ধরো আমার পড়া আছে, আমি কি করতাম পরীক্ষার আগে এটা আগে ভালোভাবে একবার দেখে নিয়ে একবার লিখতাম। মানে পরীক্ষায় ধরো আমি কিভাবে লিখবো সেভাবে করে আমি একটা কি লিখতাম। পরীক্ষার আগে যত বেশি খাতা ব্যবহার করবা, যত বেশি লিখবা, তত বেশি কিন্তু তোমার কি হবে, লেখা সুন্দর হবে, লেখার স্পিড বাড়বে এবং ভুল কি কম হবে। আমাদের পরীক্ষার আগে লেখার অভ্যাসটা কি বেশি থাকতে হবে, হাতের স্পিড থাকতে হবে এক কথায়। আর পরীক্ষাতে যাওয়ার আগেই অবশ্যই কি করবা, তুমি কোন টপিকস কত মিনিট লিখবা এটা কিন্তু বাসায় আগে কি করবা, সময় বন্টন করে নিয়ে যাবা। আর এই সময় বন্টনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এই জন্য এইটা বিষয়ে স্পেসিফিক আমরা কিছু বলি না। ধরো তোমার এমসিকিউ তুমি পারদর্শী, আর একটা ছাত্র এমসিকিউ খুব একটা মানে পারে না, তার সময় আর তোমার সময় কিন্তু আলাদা হবে। এইভাবেই তুমি তোমার মতো করে সময় নিয়ে যাবা, শেষে 10 মিনিট রাখবা খাতা রিভিশনের জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর গ্রাফ চার্টের প্যারা করা যায় কিন্তু, এটা মনে রাখতে হবে। গ্রাফ চার্টে যদি তুমি চিন্তা করো যে আমি প্যারা করব, এটা কিন্তু এটাতে কিন্তু তুমি প্যারা করতে পারবা। তবে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো খুব সুন্দর করে ধারাবাহিকতা বজায় রেখে কি করতে হবে, আমাদের সাজাতে হবে। আচ্ছা, তাহলে আমরা গ্রাফ চার্ট সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম। এবার আমরা তাহলে পরবর্তী টপিকসে চলে যাই। দেখো পরবর্তী টপিকস যেটা আছে সেটা হলো স্টোরি রাইটিং। এটা কিন্তু আমরা এই যে মানে ক্লাস 10-এও পড়ে আসছি এবং অনেকগুলো গল্পও কিন্তু আমরা প্র্যাকটিস করে আসছি অলরেডি ক্লাস 10-এই। সেই গল্পগুলোরই বিস্তারিত রূপ কিন্তু এখানে থাকে। এখন আমাদের অভ্যাস হলো যে বই থেকে যে লাইন থেকে মানে মুখস্থ করা শুরু করছি, এখন স্টোরি যেটাই আসুক আমরা ওই লাইন থেকে লেখা শুরু করি। এইটা যদি করে থাকো তাহলে কিন্তু তুমি নম্বর পাবা না। তোমার মনে রাখতে হবে, ধরো তুমি এই থার্স্টি ক্র এইটা নিয়ে তুমি একটা স্টোরি মুখস্থ করে আসছো, তোমাকে প্রথম লাইনে বলা হয়েছে কি, ধরো এখানে লেখা আছে দেয়ার ওয়াজ এ ক্র ইন এ জঙ্গল। ধরো ইন এ, ধরো এটা আমার মতো করে লিখলাম জঙ্গল, তারপরে এখানে গ্যাপ দেওয়া আছে, মানে এটা তোমাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। এখন তুমি মুখস্থ করছো হলো, যেটা মুখস্থ করছো হলো সেটা শুরুতে আছে, মুখস্থ করছো যেটা শুরুতে আছে এ ক্র ওয়াজ ভেরি থার্স্টি, THRY। আচ্ছা, থার্স্টি। এখন তুমি কি করছো, তোমাকে বলা হচ্ছে এই সেন্টেন্স থেকে কমপ্লিট করার জন্য, তুমি আজ এখান থেকে লেখা শুরু করছো। তাহলে এই গল্প, এই লেখা আর এই লেখার ভিতরে কি তফাৎ হয়ে গেল না? এখানে চাওয়া হচ্ছে এই বাক্য থেকে তোমার কি করতে হবে, সমাধান করতে হবে। কিন্তু তুমি মুখস্থ করে আসো এই ক্র ওয়াজ কি থার্স্টি, তুমি এখান থেকে লেখা শুরু করে দিলে। তুমি কি আমার কথা শুনলা? পরীক্ষায় যেভাবে প্রশ্ন করছে তুমি সেই আঙ্গিকেই যদি অ্যান্সার করতে না পারো, তাহলে প্রশ্নকর্তাকে তুমি মানতেছো না। তার মানে কি তুমি প্রশ্নর আঙ্গিক বোঝো নাই, তুমি শুধুমাত্র মুখস্থ বিদ্যায় পারদর্শী, তুমি কিন্তু তখন কি ভালো রেজাল্ট করতে পারবা না। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি করব, যদি তুমি মুখস্থ করেই থাকো, আমি ছাত্রছাত্রীদেরকে বলি, যদি তুমি মুখস্থ করেই থাকো তুমি ওইটাই লিখবা, কিন্তু লেখার শুরুতে একটা কৌশল অবলম্বন করবা। সেইটা হলো
এই যে এখানে যে লেখা আছে দেয়ার ওয়াজ এ ক্র ইন এ জঙ্গল, এই বাক্যটাকে আগে তোমার মতো করে কমপ্লিট করে নিবা। কমপ্লিট করে নিয়ে যেটা মুখস্থ করছো তুমি সেটা লেখো, কোনো সমস্যা নাই। তখন কিন্তু তুমি কি করবে, নম্বর পেয়ে যাবা। কিন্তু এই লাইনটা মিলানোর আগে যদি তুমি তোমার মুখস্থটা মানে পরীক্ষার খাতায় দিয়ে দাও, তাহলে কিন্তু তখন কিন্তু স্যারের কি মন নষ্ট হয়ে যায়। তার মানে প্রশ্নকর্তাকে তুমি কি মানতেছো না, তখন তোমাকে কিন্তু নম্বর দেওয়া হয় না। আর মনে রাখতে হবে এগুলো অনেক কঠিন কঠিন বাক্য লিখতে হবে এটা কিন্তু না। আর এইটার থেকে যদি ভালো নম্বর পেতে চাও কাটাকাটি করবা না। আর একটা জিনিস লক্ষ্য করবা, সেটা হলো এটার তুমি প্যারা করতে পারবা, কিন্তু এই স্টোরি কিন্তু আমরা কি করতে পারবো, প্যারা করতে পারবো। ধারাবাহিকতা অনুসারে লিখবা, তাহলে দেখবা যে তুমি কি ফুল মার্কস এই স্টোরিতে পেয়ে যাবা। এই যে এতগুলো স্টোরি আছে, এক একটা গাইডে দেখবা, এক একটা পাবলিকেশনে দেখবা এক এক ধরনের লেখা। যে ধরনেরই থাক না কেন, পরীক্ষায় যেভাবে যাওয়া হবে তুমি সেভাবে কি অ্যান্সার করে দিয়ে আসবো। পরীক্ষায় যে টেন্সে প্রশ্ন করা হবে সেই টেন্সে তুমি কি করবা, প্রশ্নের অ্যান্সার দিয়ে আসবা। এই যে স্লাইডগুলো দেখাচ্ছি, এই স্লাইডগুলোর কিন্তু তোমরা পিডিএফও পেয়ে যাবা, আমার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেবো, সেখান থেকে কপি করে নিতে পারবা। আচ্ছা, এর বাইরে পড়ার চেষ্টা করবা না, আর নতুন করে মুখস্থ করারও চেষ্টা করবা না। দুই একটা ব্যতিক্রম ছাড়া এগুলোই পড়ে যাও। দুই একটা এখন যদি খুব বেশি সময় থাকে তাহলে তুমি কি মুখস্থ করতে পারো, তবে আগেরগুলো রিভিশন করে যাওয়াই সবচাইতে বুদ্ধিমত্তা কাজ। আচ্ছা দেখো, তারপরে কি ইনফর্মাল লেটার, এটাও কিন্তু আমরা ক্লাস 10-এ কি প্র্যাকটিস করে আসছি, তাই না? এটা কিন্তু ক্লাস 10-এ আমরা পড়ে আসছি। ইনফর্মাল লেটার সাধারণত এটা ভাইয়ের কাছে, বন্ধুর কাছে বা কোনো প্রবাসীর কাছে আমরা কি বিভিন্ন যে চিঠি লিখে থাকি এইটার উপর ভিত্তি করে লেখা থাকে। তাহলে এইটা যত বড় যত পেজে ইচ্ছা তুমি লিখতে পারবা, তবে মনে রাখতে হবে 1 থেকে 1.5 পেজ লিখলেই যথেষ্ট। যত কম লিখবা তত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে কি সেভাবেই তোমাদের কি হবে লিখতে হবে। আর এগুলো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এই যে শেষে যে বক্স আঁকাতে হয় ডাক টিকিট, এটা লেখার চেষ্টা করবা। আর প্রথমে সম্বোধনগুলো ভালো হবে, তারপরে ডেট তারিখ এগুলা ভালো করে দিবা। মানে একটা ভালো ইনস্ট্রাকশন এক জায়গায় থেকে নিবা, সেটা গাইড হতে পারে, কোনো স্যার হতে পারে বা ওয়েবসাইট হতে পারে। ভালো নম্বর কিভাবে পাওয়া যায় সেভাবেই এইটা ইনফর্মাল লেটারগুলা বা চিঠিগুলা ভালো করে প্র্যাকটিস করে যাবা, দেখবার। আর প্র্যাকটিস করার ক্ষেত্রে সব আছে তো, এগুলো শত শত নিবা না। এই যে যেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে, এই লিস্টগুলো কি তোমার মতো করে আরো ভালো করে সাজাইয়া এগুলো দেখে যাবা। এগুলো তো মুখস্থ করার মানে আসে না। এভাবে যদি তুমি পড়তে পারো দেখবা যে তোমার রেজাল্ট অবশ্যই কি হবে, ভালো হবে। আচ্ছা, এবার আমরা ফর্মাল লেটার্স বা অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে হবে এবং কি কি পড়তে হবে জন্য এইটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, অ্যাপ্লিকেশন এটা কিন্তু ক্লাস 10-এও আমরা প্র্যাকটিস করে আসছি, কিন্তু তারপরেও আমি যখন বোর্ডের খাতা দেখতে পাই তখন আমি হতাশ হয়ে যাই, একদম হতাশ না হয়ে পারি না। আমাদের অ্যাপ্লিকেশন যে আগে যে মডেলটা ছিল আমাদের ব্রিটিশ স্টাইল যেটাকে বলা হয়, সেটা এখনো তোমরা ফলো করো। এটা ফলো করলে কিন্তু হবে না। এখন যে আমেরিকান যে ফর্মাল লেটার স্টাইল, এটা কিন্তু লিখতে হবে। যেমন আমাদের ধরো এটা আমার খাতা, এটা আমার কি খাতা, আমরা কি করি এখানে তারিখ লিখি, এটা কি হইলো? এটা কিন্তু হবে না, মনে রাখতে হবে। এটা ধরো আমার খাতা, এই খাতার শুরুতেই আমাকে এখানে ডেট লিখতে হবে। প্রথম কাজ হলো আমার কি লেখা, ডেট লেখা। তারপরে কি লেখা, তারপরে ডিয়ার স্যার বা ম্যাডাম যেটাই লেখো তুমি, ডিয়ার স্যার বা ম্যাডাম যেটাই হোক, এটা লিখলাম। এগুলো কিন্তু সবগুলো একদম এক সারিবদ্ধ হতে হবে, কোনো প্রকার কি আলাদা আলাদা হতে হবে না। ডিয়ার স্যার, ম্যাডাম। আবার দেখা যায় অনেকে কি করে, ডিয়ার স্যার লেখার পর এই যে এখান থেকে লেখা আছে আই বেগ মোস্ট রেসপেক্টফুল, এগুলো যেগুলো এখান থেকে লেখা আছে শুরু করে, এখান থেকে লিখলে কিন্তু হবে না। এটা শুরু করতে হবে, প্রত্যেকটা লাইন শুরু হবে এই শুরু থেকে, আই বেগ মোস্ট, আই, তুমি যাই লেখো এখান থেকে শুরু করতে হবে, বেগ মোস্ট রেসপেক্টফুল বা তুমি যেটাই লেখো না কেন। আগেকার যে স্টাইলটা আছে ব্রিটিশ স্টাইল, ওইটা কিন্তু অনুসরণ করা যাবে না। প্রত্যেকটা অক্ষর তুমি যে লাইনই শুরু করো না কেন, এই এখান থেকে কি শুরু করতে হবে। এমনকি আমরা যে এই যে সিনসিয়ারলি ইয়োর্স লিখে না শেষে, সিনসিয়ারলি ইয়োর্স বা ইয়োর্স যেটা লিখি, সেটাও কিন্তু এই লাইনে লিখতে হবে। এটা আমরা কি করি, অনেকেই কি করি, বিভিন্ন স্যারেরাও যে আগেকার স্টাইল শিখছে ওইটা কিন্তু এখনো ফলো করে, এখানে লেখে
ইয়োর সিনসিয়ারলি ইয়োর এখানে লেখে, এখানে কিন্তু লেখা যাবে না। মনে রাখতে হবে প্রত্যেকটা লাইন শুরু করতে হবে এ পাশ থেকে এবং এগুলোকে সমান হতে হবে। এই বিষয়টা যদি ভুল করো তাহলে কিন্তু হবে না। এর ভিতরে সাবজেক্ট লিখতে হবে, এটা ওইটা যা যা প্রয়োজন লিখতে হবে। আর আর এইটাতেও আমরা আরেকটা কাজ করে থাকি, যেটা যেহেতু আমি বোর্ডের খাতা মূল্যায়ন করে থাকি, আগে আমি বলে রাখছি, আমরা কি করি, এইটারও গুড সাইড ব্যাড সাইড আছে। কত মনে করো ফাঁকিবাজ হতে পারি আমরা পড়াশোনার ক্ষেত্রে, আমরা তো বিভিন্ন কাজে ফাঁকিবাজ, পড়াশোনার ক্ষেত্রে আরো আমরা দেখতেছি ডিজিটাল ফাঁকিবাজ। বিভিন্ন গুড সাইড ব্যাড সাইড বা বিভিন্ন মডেল আছে, ওই মডেলগুলো পড়ে যাই, পড়ে গিয়া শুধু সাবজেক্টটা চেঞ্জ করে ওখানে দিয়ে আসি। এটা কিন্তু আমরা যারা খাতা মূল্যায়ন করি আমাদের চোখে কিন্তু পড়ে, তখনই কিন্তু তুমি নম্বর কম পাও। ধরো এইটার মার্কস যদি 10 থাকে, যখনই তুমি আমরা বুঝতে পারি যে তোমার এখানে গুড সাইড ব্যাড সাইড স্ট্রাকচার অনুসরণ করছো, তখন কিন্তু তোমাকে এমনিতেই টিক দিয়ে আমরা 2-3 দিয়ে থাকি। কিন্তু যে ছাত্রটা ছোট ছোট বাক্য দিয়ে নিজের মতো করে লিখছে, মানে যে বিষয়ে প্রশ্ন করা আসে সেই বিষয়টা ফুটে তোলার চেষ্টা করছে, তখন কিন্তু আমরা কি করি, এই 10-এর ভিতর দেখা যাচ্ছে 7, 8, 9 এমনকি 10ও আমরা কি দিয়ে থাকি। এটা লেখার মানের উপর নির্ভর করে। কখনোই কি করবো, এই একটা পড়লে সবগুলো লেখা যায়, এই কৌশল বা টেকনিকটা কি অ্যাপ্লাই করবে না। আমরা সময় নষ্ট করতে করতে এত পরিমাণ ফাঁকিবাজি হয়ে গেছি যে কাজ কিভাবে মানে পরিশ্রম ছাড়া রেজাল্ট পাওয়া যায়, আমাদের সবসময় মাথার ভিতর হলো এই টেনশন। এই টেনশন যদি করে থাকো, তোমার দ্বারা কি ভালো সফলতা সম্ভব না, বা ভালো কিছু জীবনে করা সম্ভব না। আমরা সময় ব্যয় করতে রাজি আছি ফেসবুকে, আমরা সময় ব্যয় করি টিকটকে, তাহলে এইগুলোতে সময় ব্যয় করার তোমার সময় আছে, আর এগুলোতে সময় ব্যয় করতে করতে তোমার পড়ার সময় নাই। তখন এই যে গুড সাইড ব্যাড সাইড বিভিন্ন ফর্ম, বিভিন্ন টেকনিক, এগুলো তুমি অবলম্বন করতেছো। এখন স্যার কি বোঝে না যে তুমি কত বড় ফাঁকিবাজ? যখনই বুঝতে পারে তখনই কিন্তু এই যে তোমার রেজাল্টের অবস্থা খারাপ। বিভিন্ন পরীক্ষায় আমি যেহেতু সিলেট বোর্ডের অধীনে খাতা দেখি, সিলেট বোর্ডের অধীনে চাকরি করি, এখানকার পড়াশোনার কোয়ালিটি আরো খারাপ, একদম নাজুক অবস্থা। এখানকার 2-1টা কলেজ ব্যতীত প্রায় প্রত্যেকটা কলেজেই ছাত্রছাত্রী চিন্তাই হলো মানে গুড সাইড ব্যাড সাইড এগুলো দিয়ে অ্যান্সার করে কোনো মতো মানে রেজাল্টটা ভালো করা। এরা না করে ঠিক মতো ক্লাস, না করে ঠিক মতো কি পড়াশোনার জন্য কি পরিশ্রম, এই জন্য কিন্তু রেজাল্টের অবস্থাও কি বাজে, একদম বাজে। ধরো যদি গতবার 650টা খাতা দেখলাম, 650টা খাতার ভিতরে পাস করছে মনে হয় যে 150 নাকি কত জানি, 160 না কত জানি পাস করছে, আর সবগুলো ফেল। তাহলে কি পরিমাণ বাজে লেখা এবং বাজে কৌশল তারা কি প্রয়োগ করে। আচ্ছা, এক্ষেত্রে শুধু ছাত্রছাত্রীকে দোষ দিলে হবে না, আমাদের শিক্ষকদের অভিভাবকদেরও দোষ আছে। অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে পড়ায় উৎসাহিত করে না, শিক্ষকরা তার পড়াশোনায় কি উৎসাহিত করে না, বা বিভিন্ন কৌশল বলে দেয় না, কিভাবে পড়তে হবে, এটা কতক্ষণ পড়তে হবে এটা বলে দেয় না। এটা কিন্তু সবাই মিলেই কিন্তু আমরা কি সমস্যায় জর্জরিত হয়ে গেছি এখন। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা যে এই যে ডিভাইস অ্যাডিক্টেড, আপনি একজন সচেতন অভিভাবক হিসেবে অবশ্যই আপনার বাচ্চাকে পরীক্ষার আগে কি ডিভাইস কিনে নেবেন। আমরা বিভিন্ন বই কিনে দিবেন, বিভিন্ন ইংলিশ বই কিনে দিবেন, পড়ার জন্য উৎসাহিত করবেন। আপনি আপনার বাচ্চাকে শখ করে কিনে দিচ্ছেন হলো 20,000 25,000 টাকা দামের ফোন। বাচ্চা এখন ধরো সারাদিন ফোন টিপতেছে। একটা বাচ্চা যদি দৈনিক যদি 4 ঘন্টা ফোন দেখে, তাহলে সারা মাসে কত ঘন্টা গেল? 120 ঘন্টা গেল। ধরো 120 ঘন্টা সমান কয়দিন গেল? তাহলে এই পরিমাণ যদি বাজে তথ্য, বাজে সময় যদি মাথার ভিতর থাকে, সেই ছাত্রছাত্রীর পড়া মাথা ঢুকবে কি করে? কোনো সম্ভাবনা নাই ভালো রেজাল্ট করার। সুতরাং আমাদেরকে কি করতে হবে, তুমি ডিভাইস ইউজ করো, ডিভাইস ইউজ করবে না তা কিন্তু না। এই যে ক্লাসটা তুমি আমার দেখতেছো, এটাই কিন্তু ডিভাইসে হচ্ছে। আমাদের কি করতে হবে, ডিভাইসের যে সৎ ব্যবহার, সঠিক ব্যবহার, এটা কিন্তু আমাদের কি করতে হবে, জানতে হবে। পড়াশোনার কাজে তুমি ডিভাইস ব্যবহার করো, সমস্যা নাই। বিভিন্ন স্যারের ক্লাস, বিভিন্ন যৌক্তিক লেকচার শোনার জন্য তুমি কি ডিভাইস ব্যবহার করতে পারো। কিন্তু এমনিতেই শখের বসে ঘন্টার পর ঘন্টা যদি ডিভাইসে সময় দাও, তাহলে কিন্তু তোমার কি রেজাল্ট ভালো হবে না। তাহলে অনেক কথা বলে ফেললাম। এই লেটার অ্যাপ্লিকেশন, এগুলো কি কি কৌশল আমি বলে দিলাম, এই কৌশলগুলো অনুসরণ করেই কি লেখা চেষ্টা করবো। আর মনে রাখতে হবে ফর্মাল লেটার, আমরা যে বিভিন্ন ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখে থাকি, এটা কিন্তু 1 পেজে লিখতে হয়, 1 পেজ।
অনেকেই দেখি একাধিক পেজে লেখে। আচ্ছা, কখনো কি তুমি কোনো অ্যাপ্লিকেশন কি একাধিক পেজে প্রিন্সিপাল স্যারের কাছে কখনো কি জমা দিছো তুমি? কখনো দিতে পারবো না। তোমার তো এত বিশদ বর্ণনা তোমার থেকে চাওয়া হয় না। তোমার যেটা মূল জিস্ট বা মূল সারমর্ম, এটা লিখেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করে থাকি প্রিন্সিপাল বা বিভিন্ন জায়গায়। সুতরাং এভাবে আমাদেরকে অ্যান্সার করতে হবে বা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আচ্ছা, আমরা পরের যে টপিকসটাতে চলে যাই। দেখো, পরবর্তী যে টপিক সেটা হলো কি রিপোর্ট রাইটিং। আচ্ছা, রিপোর্ট রাইটিং ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই একটা কষ্টের বিষয়, এমনকি বোঝেই না যে রিপোর্ট কিভাবে লিখতে হবে। আর রিপোর্ট রাইটিং এর তো টপিকস অনেকগুলো, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না এটাই কিন্তু ছাত্রছাত্রী কি বুঝতে পারে না। এক্ষেত্রে আমাদের এই যে সাজেশনটা দেওয়া আছে এগুলো আগে পড়বা। এমনকি এই সাজেশনে যে পার্সেন্ট দেওয়া আছে এই পার্সেন্ট গুলো তোমার অনুসারে তুমি সাজায় নিয়ে এই টপিকস গুলো কি ভালো করে বিভিন্ন যে প্রকাশনী ওয়েবসাইট বা গাইড থেকে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখবা যে নম্বর আসবে। আর রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে ধরো তোমার পরীক্ষাতে আসছে কি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অ্যাট ইউর কলেজ, এটা নিয়ে তোমাকে একটা কি রিপোর্ট লিখতে বলা হচ্ছে। এখন রিপোর্ট সাধারণত লিখে আমরা কি বিভিন্ন পত্র পত্রিকা ম্যাগাজিন বিভিন্ন ওয়েবসাইট এখানে লিখে থাকি। রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমার যে অনুষ্ঠানটা যেভাবে হয়েছে বা যে ইনসাইডেন্ট বা ঘটনাটা যেভাবে ঘটছে এটা লিভলি বা সরাসরি তুমি দেখছো, উপস্থিত ছিল, সেটার মানে ইফেক্ট ফলশ্রুতি কিভাবে হয়েছে এটা তোমার মতো করে কি করতে হবে, বর্ণনা করতে হবে। রিপোর্টটাকে মূলত অ্যাপ্লিকেশনের মতনই। এখন রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমাকে ডেট দিতে হবে, কোন বিষয়ে রিপোর্ট করতেছো তার একটা শিরোনাম দিতে হবে, তারপরে কত তারিখে লিখতেছো, এটা কোথা থেকে লিখতেছো। এক কথায় রিপোর্টের যে স্ট্রাকচারগুলো, যে শর্তগুলো, এইভাবে এগুলো যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে কিন্তু এটা আসলে কি কঠিন কিছু না। রিপোর্ট লেখার ক্ষেত্রে যে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক যে নিয়মগুলো দেওয়া আছে এগুলো তোমাদের কি করতে হবে, দেখে নিতে হবে। দেখে নিয়ে তা সে অনুসারে কি রিপোর্ট লিখে দিবা। বানান বেশি ভুল করার চেষ্টা করবে না। পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, মার্কস এগুলো রিপোর্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর রিপোর্ট যে জায়গা থেকে করতেছো সেই জায়গার কিন্তু মানে স্থানের নামটা কিন্তু উল্লেখ করতে হবে। আর রিপোর্ট যে করতেছে এই রিপোর্টারের নামও কিন্তু শেষে কি উল্লেখ করতে হয়। এক কথায় রিপোর্টের যতগুলো মানে গুরুত্বপূর্ণ তথ্য আছে এগুলো কি তোমাকে দিতে হবে। আর যে বিষয় সেই বিষয়টা খুব ভালো করে কি করতে হবে, রিপোর্টে ফুটিয়ে তুলতে হবে। আচ্ছা আচ্ছা, রিপোর্ট এটা নিয়ে আমি আর বিস্তারিত কথা না বলি। এখন আমরা পরবর্তীতে দেখো, এটা কিন্তু সেকেন্ড পার্টের একটা বিষয়, কম্পোজিশন। আচ্ছা, কম্পোজিশন আমাদের তো কম্পোজিশন আমরা বেশিরভাগই কি করে থাকি, মুখস্থ করে থাকি। মুখস্থ কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা মুখস্থ তুমি করতে পারো। ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েটে মুখস্থ হয়, তবে চেষ্টা করতে হবে মুখস্থ জ্ঞান না দিয়ে বানাই লেখার জন্য, তাহলে কিন্তু নম্বর বেশি পাওয়া যায়। এখন যেহেতু তোমরা বানাই লিখতে পারো না, এই মুখস্থটাই তুমি কাজে লাগাতে পারো, তবে এর ভিতরে নিজস্ব কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তবে এই টেকনিক অবলম্বন করতে গিয়ে যে আমরা এই যে গুড সাইড ব্যাড সাইড লিখে দিয়ে আসি, এটাতে কিন্তু নম্বর দেওয়া হবে না বা হয় না, খুবই কম নম্বর দেওয়া হয়। ধরো এটাতে 12 নম্বর আছে, 12 নম্বর ভিতরে যখনই আমরা দেখতে পারি যে গুড সাইড ব্যাড সাইড, তখন তোমার নাম্বার চলে আসবে হলো 3 4 5, 3 4 অথবা কি 5। আর যদি তুমি মানে ওইটাকে বিস্তারিত ব্যাখ্যা করে নিজের মতো করে লেখো বা মুখস্থ করো, এমন একদম সরাসরি কোনো গাইড থেকে ওই রিলেটেড বিষয়টাই তুমি মুখস্থ করে আসো, তখন কিন্তু আমরা তোমাকে নম্বর দেবো কত, 10 12 এরকম নম্বর কিন্তু আমরা দিয়ে থাকি। 8 9 10 এই ধরনের নম্বর লেখার উপর বেসিস করে কি দিয়ে থাকি। এখন এই যে আমরা কি করি, আমরা এই যে ধরো প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম সম্পর্কে আসছে, তোমার মাথায় ঢুকানে দেওয়া হয়েছে বিভিন্ন কোচিং, বিভিন্ন স্যার ফাঁকিবাজার ঢুকিয়ে দিচ্ছে যে কি প্যাট্রিয়টিজমের গুড সাইড, এটা তুমি কি করো, গুড সাইডটা লিখে দিয়ে আসো, তুমি নম্বর পাবা। এটাতে আমরা নম্বর কি তেমন দিয়ে থাকি না। তোমার এই সোরামো অভ্যাসটা বাদ দিতে হবে, এটাকে বলা হয় কি চুরিটা বাদ দিতে হবে, মনে রাখতে হবে। আর এই যেহেতু কম্পোজিশন এখানে দেখো 10টা দেওয়া আছে, এর ভিতর থেকে বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট গুলো যেগুলো তুমি পড়ছো ওগুলো বারবার রিভিশন দিবা আর লেখার অভ্যাস করবা। তোমাদেরকে আমি বারবার যেটা বলতেছি, যেটাই রিভিশন দাও সেটা কি করবো, খাতায় লিখে রিভিশন দাও। আমার স্পষ্ট মনে আছে আমি পরীক্ষার আগে টার্গেট করতাম, ধরো
এক দিস্তা খাতা, এক দিস্তা খাতা কি করতাম আমি এই পরীক্ষার আগে আমি টার্গেট নিতাম, এই এক দিস্তা খাতা 4 থেকে 5 দিনের ভিতরে কি শেষ করব। এতে কি হবে, তোমার লেখার কি হবে, স্পিড হবে। তুমি বাসায় সরি স্পিড হবে, স্পিড হবে। তারপরে তোমার যে এই লেখাটা যে হচ্ছে এর ভিতর থেকে এই যখন রিভিশন দিতে যাবে লেখাটা আবার দেখবা, তখন কিন্তু তোমার এই যে বানান যেটা ভুল হয় এটা কিন্তু তখন তুমি কি ধরতে পারবা। আর কোন বানানটা লিখতে গিয়ে তুমি ঠেকে যাচ্ছ, কোথায় লিখতে গিয়ে তুমি মানে বানান মনে থাকতেছে না, এগুলো কিন্তু তুমি ধরতে পারবা। তখন তুমি ওইটা আবার নতুন করে কি পড়তে পারবা। এক কথায় প্র্যাকটিস ভালোভাবে না করে যদি খেলতে যাও বা যে কাজই করতে যাও সেই কাজের কিন্তু কি ফলশ্রুতি ভালো হবে না। দেখো কম্পোজিশন কমপক্ষে 250 ওয়ার্ড লিখতে হবে। আর কম্পোজিশন যেহেতু এটা আমরা আরেকটা এই কম্পোজিশন লেখার ক্ষেত্রে আরেকটা কাজ করি, আমরা যে প্যারাতে বিভিন্ন হিডিংস দিয়ে থাকি, শিরোনাম দিয়ে থাকি। যেমন লিখি কি ইন্ট্রোডাকশন, এইটা কিন্তু হবে না, এটা কিন্তু এস এর কাজ। ইন্ট্রোডাকশন আমার তোমাদের থেকে চাওয়া হয় হলো কম্পোজিশন, তোমাদের থেকে তো এসে চাওয়া হয় না। যদি এসে চাওয়া হইতো তাহলে তুমি ইন্ট্রোডাকশন তারপরে ইফেক্ট এগুলো লিখতে পারতা, এগুলো তো তুমি এখন লিখতে পারবে না, কারণ তোমাকে তো বলা হয়নি যে তুমি ইয়ে করো এসে লেখো, তোমাকে বলা হয়েছে কম্পোজিশনের কথা। কম্পোজিশন যখনই লিখবা তখন তোমার প্যারা হবে ঠিক আছে, কিন্তু প্যারার কোনো ইন্ট্রোডাকশন তারপরে আরো বিভিন্ন যে শিরোনাম লিখি আমরা এগুলো কি লেখা যাবে না। আর গুড সাইড ব্যাড সাইড তো সবসময় কি পরিহার করতেই হবে। আর পরীক্ষার্থী অভিভাবক এবং অভিভাবকদের উদ্দেশ্য দুইটা কথা বললেই যেতে না, সেটা হলো আমাদের যারা পরীক্ষার্থী আমরা শিক্ষকরা তাদের সাথে কানেক্টেড হয়ে চেষ্টা করব তারা যাতে বাজে সময় নষ্ট না করে, এই ধরনের বিষয়গুলোকে তাদেরকে কি করা, সচেতন করা। যেমন ছাত্রছাত্রীর অভিভাবকরা এই পরীক্ষার আগেও বলতেছে যে তারা এখনো কি ফোন ছাড়ে নাই, মানে রাত্রে দিনে সকাল সন্ধ্যা যখন সময় পাই তারা ফোন ইউজ করে। আসলে আমরা সৌভাগ্যবান, আমি বিশেষ করে আমি যে সময় পড়াশোনা করছি এই সময় যে ফোন ছিল না বা ফোন কেনার আমার অ্যাবিলিটি ছিল না, এই জন্য আমি নিজেকে কি সৌভাগ্যবান মনে করি। এই ফোন ল্যাপটপ পিসি এগুলো আমাদের আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য হয়ে গেছে এখন তো অভিশাপ। সব ছাড়তে পারবে কিন্তু ফোন ছাড়তে পারে না এখন ছাত্রছাত্রী। এক পরীক্ষার আগে কত মাতালেরা যে এখনো ফোন ঘন্টার পর ঘন্টা ব্যবহার করে। এখন তুমি ফোন ইউজ করবা বিভিন্ন স্যারের শেষ লেকচার, শেষ সাজেশন এগুলো দেখার জন্য, কিন্তু তোমরা দিনের পর দিন ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে ইয়াতে মেসেঞ্জারে যদি তুমি কথা বলে সময় নষ্ট করো তাহলে কি তোমার হবে না। সুতরাং এই ফোনগুলো কি এখন লিমিটেড করতে হবে ব্যবহার। আমরা যারা অভিভাবক আছি তারা লক্ষ্য করব আমাদের বাচ্চা কাচ্চারা অতিরিক্ত ফোন ব্যবহার করতেছি কিনা, যদি ব্যবহার করে ফোনটা নিয়ে নেবেন, ফোনটা নিয়ে পরীক্ষার পরে দেওয়ার কথা বলবেন। দেখেন জীবন কিন্তু মানুষের একটাই, ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতেছি জীবন কিন্তু একটাই। এই জীবনে তুমি এইচএসসি পরীক্ষা দ্বিতীয়বার দেওয়ার কি সময় পাবা না, দ্বিতীয়বার তোমার কিন্তু এই সুযোগ আর আসবেই না। মনে রাখতে হবে লাইফের প্রত্যেকটা বিষয় কিন্তু একবার করেই ঘটে। সুতরাং এইচএসসি পরীক্ষাতে যদি তুমি একবার খারাপ করো এই খারাপ কিন্তু তোমার আজীবনের জন্য থাকলো। তাহলে কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে এবার যে এইচএসসি পরীক্ষা দিচ্ছি এটাই আমার জীবনের লাস্ট এইচএসসি পরীক্ষা এবং সবচেয়ে ভালো করবে এটাতে। এই ভালো করার জন্য আমাকে কি কি ছাড়তে হবে এটা তোমার নিজস্বই তালিকা করতে হবে। এই তালিকা অনুসারে ছাড়বা এবং পড়াশোনারও রুটিন করে নিবা কি পরিমাণ আমি পড়বো। তোমার বাসা বা এনভায়রনমেন্ট বা পরিবেশ যেরকমই থাক না কেন তুমি তোমার মতো করে পড়ার পরিবেশটা করে নিবা। বাসা থেকে ছুটি নিবা যে আর আমার দ্বারা এখন কি সংসারের কাজ করা সম্ভব না, আমাকে এখন সময় দিতে হবে, আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে আমি বাসায় কোনো কাজ করতে পারবো না। অভিভাবকদের ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনার বাচ্চাকে আপনি সময় দিন, শুধু পড়াশোনা করার কিনা এই ভিডিওতে খবর নিন। আর বাচ্চাকে কখনোই এখন অতিরিক্ত কাজে কি প্রেশার দিবেন না, শুধু পড়াশোনায় রাখেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিশেষ মনোযোগ দেন, খাবার দাবার এগুলোতে একটু মনোযোগী হবেন। অস্বাস্থ্যকর কোনো খাবার এই সময় খাওয়াবেন না, পুষ্টিকর খাবার খাওয়াবেন যাতে তারা কি রাত জাগতে পারে। রাত জেগেও কিন্তু পড়তে হবে। এখন আমি যদিও রাত জাগার খুব একটা পক্ষপাতী না, সারাদিন পরে আমি রাতে ঘুমাতাম, এখনো আমি তাই করি,
যাদের রাত জেগে পড়া অভ্যস্ত তারা সেভাবে প্রস্তুতি নিতে পারো। আর সর্বোপরি এইচএসসি রেজাল্টটা কিন্তু তোমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট। আলিম পরীক্ষা তোমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট। এটা যদি তুমি খারাপ করো তাহলে কিন্তু তুমি আর কি ঘুরে দাঁড়াতে পারবে না। ধরো তোমার পয়েন্ট যখন এসএসসিতে যদি তোমার এসএসসিতে যদি তোমার 4 থাকে, এইচএসসিতে এইচএসসিতে যদি তুমি 4 বা 5 পাও, তাহলেই কিন্তু তুমি একটা কি ভালো বিশ্ববিদ্যালয়ে কি অ্যাপ্লিকেশন করতে পারবা। আর যদি তোমার এইচএসসিতে 5 থাকে, এখানে যদি 5 পাও, তাহলে কিন্তু তুমি কি অ্যাপ্লিকেশন করতে পারবা। দুইটা মিলে যদি 7 বা 8 এর নিচে আসে, তাহলে কিন্তু তোমার কি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা নাই। এইটা মাথায় রেখে পড়তে হবে। আড্ডাবাজি, বন্ধুদের সাথে ঘোরাফেরা, এগুলো পরিহার করো। এই বন্ধুগুলো তোমার জীবনে আর কয়েকদিন মাত্র থাকবে। দেখবে এদেরকে তুমি খুঁজেই পাবা না। আমারও বন্ধু বান্ধব ছিল যাদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইছি, সময় নষ্ট করছি, কিন্তু তার কি আজ আমার সামনে আছে? নাই। তার আমার কাছে থাকবে না। তোমার বন্ধু বান্ধব তোমার খবরই নিবে না বা থাকবে না। সুতরাং নিজের লাইফটাকে আগে কি ভালো করে গোছাও। নিজের জীবনটাকে যদি ভালোভাবে গোছাতে পারো, তোমার পরিবারের মুখ উজ্জ্বল হবে, তোমার বন্ধু বান্ধবের মুখ উজ্জ্বল হবে। এমনকি নিজের পেশা বা একটা ভালো পেশা তুমি পাবা, যার মাধ্যমে কি ভালো একটা ভবিষ্যৎ লাইফ তুমি ভালো করে গড়ে তুলতে পারবা। এক কথায়, তুমি যেখানেই থাকো না কেন, পজিটিভ কাজ করো, পজিটিভ চিন্তা ভাবনা করো, দেখবা তোমার দ্বারা কি জীবনে ভালো কিছু সম্ভব হয়েছে। অনেক কথা বললাম। আমার কথার মাধ্যমে যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো, কোনো অভিভাবক, শিক্ষার্থী বা শিক্ষক যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আর আমার এই চেষ্টাটা, আমি কিন্তু ইচ্ছা করলে এখন বসে থেকে অন্য কোনো কাজও করতে পারতাম, কিন্তু আমার চিন্তা ভাবনাটাই হলো পড়াশোনা কেন্দ্রিক। আমি চাই আমি যা শিখেছি তা ছাত্রছাত্রীর ভিতরে বিলিয়ে দিই, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ভালো হোক। আর সৃষ্টিকর্তা আসলেই কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাকে তৈরি করছে। আমি ভালো কাজের সাথে সবসময় থাকার চেষ্টা করি, কারণ সৃষ্টিকর্তা আমাকে যে সময়টা দিয়েছে, এই সময়টাকে আমি কি ভালো কাজে ব্যবহার করতে চাই। এই শিক্ষা অর্জন করা এবং শিক্ষা দেওয়াটাই কিন্তু কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ধর্মগ্রন্থের প্রথম আয়াতেই বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়াশোনার বিষয়ে কি গুরুত্ব দেওয়া হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে পড়ার ক্ষেত্রে যে কাজগুলো করা হবে বা সাহায্য করা হবে, পড়ানো হবে, এই কাজগুলো কি খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের প্রথম আয়াতটাই কিন্তু পড়াশোনার উপর গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে আমি পড়াচ্ছি, এর জন্য আল্লাহ আমাকে কি ভালো কোনো প্রতিদান দিতে পারে। এই যে তোমরা ক্লাস দেখতেছো, ক্লাস আরেকজনকে দেখাতে সাহায্য করতেছো লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে, এটাও কিন্তু তুমি একটা অংশ সওয়াব বা পুণ্য একটা অংশ তুমি পেয়ে যাবে, কারণ তুমি কি ভালো কাজে প্রমোট করতেছো। কিন্তু আমাদের অভ্যস্ত হলো বিভিন্ন ফানি, মূল্যহীন কিছু কন্টেন্ট গুলো আমরা কি শেয়ার করি এবং দেখি। এটা খুবই একটা বাজে অভ্যাস। জীবনের সময়গুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সর্বোপরি সবার কল্যাণ এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।